সেটি দেখার জন্য আমি অপেক্ষায় থাকব এবং আমি মনে করি যে এটি একটি পারফেক্ট টাইম যে জামাতে ইসলামীকে প্রমাণ করতে হবে যে তাদের আসলে বট বাহিনী নাই, তারা এগুলো করেন না। দেখেন গত 1.5 বছর আমরা যারা মিডিয়াতে মেয়েরা কথা বলেছি, যেটা নিয়ে একটু আলাপ করতে চাই, দিনভর আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিষয় আমরা লক্ষ্য করলাম যে ফেসবুকে মন্তব্য করার জেরে ভোলার শাওদা সুমি নামে একজন আটক হয়েছিলেন। রাষ্ট্রীয় সরকার বিরোধী পোস্ট দেওয়ার এক ধরনের অভিযোগ তার বিরুদ্ধে ছিল। পরে তিনি আজকে দুপুরে আমরা দেখলাম জামিনও পেয়েছেন। তো এই ঘটনার জেরে ফেসবুকে আমরা দেখলাম যে একটি পক্ষ যেটি বলছে যে এটি ফ্যাসিবাদী সরকারের পূর্বাভাস মন্তব্য করছেন অনেকে, আরেক পক্ষ বলছেন যে ফেসবুকে অসংযত ভাষার ব্যবহার রয়েছে, গুজব ভিত্তিক পোস্ট, গুজব ভিত্তিক ফটোকার্ড, এই ধরনের পোস্টকার্ডও পোস্ট করা হচ্ছে। তো এমন পরিস্থিতিতে আবার অনেকের প্রশ্ন হচ্ছে এটি একটি গণতান্ত্রিক সরকার এখন ক্ষমতায় রয়েছে, তাহলে স্বাধীনভাবে কেন কথা বলা যাবে না? সৌরভ ভাই, আপনার মন্তব্য। ধন্যবাদ আপনাকে, অধ্যাপক মেহরিনকে শুভেচ্ছা। স্বাধীনভাবে কথা বলা যদি ডোনাল্ড ট্রাম্পের মতো হয় তাহলে তো সেটা স্বাধীনতা না, সেটা অন্যের স্বাধীনতা হস্তক্ষেপ করা। যে আপনি বার্তার কথা বলেছেন, এটার দুটো দিক আছে। একটা হচ্ছে তার কথা বলার স্বাধীনতা, তিনি সমালোচনা করতে পারেন, কিন্তু তার একটা মাত্রা থাকা উচিত। মাত্রা সীমা লঙ্ঘন করা উচিত না। ধর্মেও আছে সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। কথা হচ্ছে যে আমি যে সম্মান অন্যের কাছ থেকে আশা করি, যে ভাষা আমি অন্যের কাছ থেকে আশা করি, আমারও সেই ভাষার বাইরে যাওয়া উচিত নয়। আজকে যিনি যাকে নিয়ে এই বিতর্ক, যাকে নিয়ে এবং গ্রেপ্তার করেছেন, সেটা অবশ্যই আইনিভাবেই তাকে আবার কী বলে মুক্ত করা হয়েছে, অর্থাৎ জামিন পেয়েছে। তিনি নিজেকে প্রশ্ন করুন যে এই কথাগুলো বলা উচিত কিনা। একজন সঙ্গীত শিল্পী, দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী, সাবেক সংসদ সদস্য, তার রাজনীতি নিয়ে প্রশ্ন করা যেতে পারে, রাজনীতির সমালোচনা করা যেতে পারে। এমনকি তিনি ওই আওয়ামী লীগ সরকারের সময় তার ভূমিকা নিয়ে রাজনৈতিক ভূমিকা নিয়ে নিন্দাও করা যেতে পারে, কিন্তু তাকে পতিতা হিসাবে চিহ্নিত করা, বলা, এবং তার সঙ্গে আবার এই সংসদের একজন সম্মানিত সংসদ সদস্য এবং মন্ত্রিসভার সদস্য, তাকে একই ভাষায় কী বলে কুৎসা রটানো, একই ভাষায় বিদ্বেষ ছড়ানো, একই ভাষায় নিজের রাগ ক্ষোভ এটাকে প্রকাশ করা এবং জনসমক্ষে তার যদি কোনো অভিযোগ থাকতো তাহলে তিনি কিন্তু আদালতে যেতে পারতেন। তিনি যে তার এই আচরণ বা এই বক্তব্য আমাকে আহত করেছে, তিনি মানহানি মামলা করতে পারেন, কিন্তু তিনি এই ভাষায় কথা বলতে পারেন না। এখন যে বিষয়টি আসছে, এবং দেখলাম যে জামাত ইসলামী যারা সবসময় শালীনতার কথা বলেন, ধর্মের কথা বলেন এবং রুচির কথা বলেন, ইনসাফের কথা বলেন, তারা তাকে গ্রেপ্তার করাটা ন্যায় অন্যায় আমি সেই বিতর্কে যাচ্ছি না, কিন্তু তারা তাকে কিন্তু এক ধরনের সমর্থন করেছেন, তার সমালোচনা করেননি, তার নিন্দা করেননি। আমরা সব কিছু কিন্তু আইন দিয়ে রহিত করা যায় না। তাকে গ্রেপ্তার করে যদি কারাগারে পাঠানো হতো তাহলেও এই সমস্যাটা এভাবে প্রতিকার হতো না। কথা হচ্ছে যে আমাদের আইন কানুনের উপরে কিন্তু নীতি, মূল্যবোধ, রুচি, সংস্কৃতি, সেটি যদি আমরা ধরে না রাখতে পারি, সেটা যদি আমরা মূল্য না দেই এবং মানুষকে মানুষ হিসাবে যদি মর্যাদা না দেই, তাহলে কিন্তু আমরা জঙ্গলে বাস করি, যেটি 7 সমুদ্রের উপর থেকে। সৌরভ ভাই, এই ধরনের ঘটনা তো আমরা আসলে আগের যখন ফ্যাসিবাদী সরকার না, আগের কোনো এটা জমানার বিষয় না, তখন দেখতাম, কিন্তু আজকে এটা জমানার বিষয় না। আপনি জামিন পেলেন, এটি কি এক ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমের চাপ বা বিরোধী দলের চাপ, তাদের পোস্ট, না, এটা দল বিশেষ না, এটা হচ্ছে আমাদের তার একটি প্রভাব কিনা? না, তার প্রভাব, এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের রুচির দীনতা তো আছেই, রুচির সংকট, আমাদের শিক্ষার সংকট। আমরা নিজেকে যতটা ভদ্র বলে দাবি করি, ততটা ভদ্র যে নই, এইসব কথাবার্তায় কিন্তু প্রকাশিত হয়। এমনকি
যিনি আজকে এই ঘটনার দায়ে অভিযুক্ত, তাকেও যদি কেউ এরকম কথা বলে, আমরা কিন্তু তার পক্ষে দাঁড়াবো, মানে এই অভিযুক্ত ব্যক্তির পক্ষে দাঁড়াবো, এবং যিনি বলেছেন তাকে একইভাবে আমরা সমালোচনা করব, নিন্দা করব। আমরা আশা করি আসবো আপনার কাছে সোহরাব ভাই। আমি ডক্টর নাহারিন খায়ের কাছে একটু যাই। ডক্টর নাহারিন, সেটি হচ্ছে সোহরাব ভাই যেটি বলছিলেন যে বাক স্বাধীনতার বিষয়টি, সেটি আসলে দায়িত্বের সাথে আসলে ভোগ করাটাও সে শিখতে হবে, হ্যাঁ, সেই বিষয়টা তিনি ইঙ্গিত করছিলেন। কিন্তু আমরা একটু যদি আলাপ করি যে ক্ষমতায় আসার আগে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু তাকে নিয়ে আঁকা যে ব্যঙ্গাত্মক কার্টুন, সেটা কিন্তু তিনি নিজেই শেয়ার করেছিলেন। শেয়ার করে তিনি কিন্তু কার্টুনিস্টদেরকে বলেছিলেন যে নির্ভয়ে কার্টুন আঁকুন, এই আহ্বান তিনি জানিয়েছিলেন। এখন আবার আমরা দেখছি যে সমালোচনার কারণে অনেক ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটছে। তাহলে এটা মানে কিসের ইঙ্গিত বা কি বলে আমরা ধরে নিব? বলা হচ্ছে যে উপরের নির্দেশে এই গ্রেপ্তার, এই আটক করা হয়েছে। আচ্ছা, ব্যঙ্গাত্মক কার্টুন আর কারো ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা বা নুডিটি অথবা আপনার একটা ছবি দিয়ে বাজে কথা লেখা, যেটা সাফার আমি করেছি গত 1.5 বছর, এগুলো কিন্তু পর্নোগ্রাফি আইনে পড়ে। ব্যঙ্গাত্মক কার্টুন কিন্তু পলিটিক্সে একটা নর্মাল বিষয়, সব দেশেই হয়, এবং জনাব তারেক রহমান সেটাকেই এনকারেজ করেছেন। এবং তার মানেই হচ্ছে ব্যক্তি স্বাধীনতা এবং আপনার কথা বলার স্বাধীনতা। কিন্তু স্বাধীনতা মানে যে পরিমিতি বোধ, কোথায় কি করতে হবে সেটা বুঝতে পারা, একটা জাতি যখন সেটা বুঝতে পারে না, তখন আমি মনে করি শাস্তির কিছু বিধান থাকতেই হবে। আজকের বিষয়টি যদি আপনি দেখেন, আপনি যে নারীটি করেছেন তাকে যদি, তার অবয়বটি যদি দেখেন, আমাদেরকে যারা ক্রমাগতভাবে ফেসবুকে বলতে থাকে, সোশ্যাল মিডিয়াতে বলতে থাকে যে আমরা বিধর্মী, আমরা নাস্তিক, আমরা বেপর্দা, সেই সব জায়গা থেকে এই নারীকে যদি আপনি দেখেন, তাদের চোখে যেসব নারীরা বেহেস্তি নারী, এই নারী কিন্তু একদমই সেই বেহেস্তি নারী। একজন বেহেস্তি নারী, কোরআন শরীফের কোথায় লেখা আছে যে আপনি অশ্লীল শব্দ বলতে পারবেন? আপনার মুখের শব্দের বিচার আল্লাহ সবচেয়ে বেশি আগে করবেন। অথবা আপনি কাউকে কষ্ট দিয়েছেন কিনা সেটার বিচারও আপনি যদি ইসলাম মানেন তাহলে করবেন। আমি যদি ওই ধর্মীয় পার্সপেক্টিভ থেকে না যেয়ে রাজনৈতিক পার্সপেক্টিভে এটাকে দেখি, দেখুন জামাতের আমির কিন্তু আজকে এন্ডোর্স করেছেন যে যিনি এই কাজটি করেছেন তিনি তাদের কর্মী। আজকে কিন্তু যেমন আমরা গত 1.5 বছর ক্রমাগতভাবে বলেছি যে জামাতে ইসলামে একটি বট বাহিনী আছে যারা ক্রমাগতভাবে আমাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করেন, এরকম প্রোফাইলগুলো আছে, আমরা এগুলোর কথা প্রচুর বলেছি। আজকে জামাতে ইসলামের আমির এন্ডোর্স করে দিলেন যে তাদের দল থেকে এই কাজগুলো করা হয়। আপনি যদি ওই মেয়েটির ফেসবুক প্রোফাইলে যান, কোনো শ্লীল কথা আপনি দেখবেন না, অশ্লীলতায় ভরা, যে কাউকে নিয়ে লিখেছে যেভাবে লিখেছে, এবং তার পরবর্তীতে তাকে গলায় গাঁদা ফুলের মালা দেওয়া হয়েছে, যেটা রিফ্লেকশন অফ দি লাস্ট ইয়ারের সেই ঘটনা। ঢাকা ইউনিভার্সিটিতে একজন নারী অবমাননাকারীকে বুকে কোরআন শরীফ দিয়ে এই রকমই গাঁদা ফুলের মালা দেওয়া হয়েছিল। তাকে সংখ্যায় গাঁদা ফুল একটু বেশি ছিল কারণ সে পুরুষ ছিল, নারীটি একটি পেয়েছে। তার মানে আপনি ধরেই নেবেন যে এটি জামাতের বট বাহিনী, এবং জামাতে ইসলামী আজকে সংসদ থেকে শুরু করে জাতির সামনে প্রমাণ করে দিল যে তাদের কর্মীরা এই কাজগুলো করে। জামাতের আমিরের কাছে আমি এখন বিনীত একটি অনুরোধ করতে চাই যে তারা যে এত শ্লীলতার কথা বলেন, তারা যে এত পর্দার কথা বলেন, তারা ওই মেয়েটির প্রোফাইলে গেলে কোন পর্দা আপনি দেখতে পাবেন? তাহলে একজন আমির হিসেবে, এবং যিনি নাকি নারীদের সম্মানের জন্য সবচেয়ে চোখের পানি ফেলেছেন, যিনি নাকি বলেছেন নারীরা বাসায় থাকলে সম্মানিত হবে, ওরকম একজন নারীকে দিয়ে প্রচুর নারীকে এই যে স্লাট শেমিং এর ভেতর দিয়ে যেতে হলো, তার বিচার উনি কি করেন? উনি উনার দলীয়গতভাবে এই মেয়েটির বিরুদ্ধে কি অবস্থান নেন সেটি দেখার জন্য আমি অপেক্ষায় থাকব। এবং আমি মনে করি যে এটি একটি পারফেক্ট টাইম যে জামাতে ইসলামীকে প্রমাণ করতে হবে যে তাদের আসলে বট বাহিনী নাই, তারা এগুলো করেন না। দেখেন গত 1.5 বছর আমরা যারা মিডিয়াতে মেয়েরা কথা বলেছি, আপনি বিশ্বাস করতে পারবেন না আমরা কিসের ভেতর দিয়ে গেছি। ইভেন এই মুহূর্তে আমি যে কথা বলছি না, আপনি দেখেন নিচে আমাকে নিয়ে কী লেখা হচ্ছে, বেপর্দা নারী, আমাদেরকে কি কি লেখে, এগুলো এখন বলতে বলতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। খাট কাঁপানো নেত্রী, হ্যাঁ, রাতের খাবার, এই কথাগুলোর ভেতর দিয়ে আমরা সব সময়, যে পতিতা তো কোনো শব্দই না, মানে এটা অহরহ বলতে থাকে। তাহলে একটা সোসাইটিতে আপনি বাক স্বাধীনতার নামে একটা মেয়ের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করবেন, সেই মেয়েটি কে, তার শিক্ষাগত যোগ্যতা কি, তার সামাজিক মর্যাদা কি, তার মা বাবা ভাই বোন আছে কিনা, তার একটি সংসার আছে কিনা, এবং আপনার একটি শব্দ তার যে রাতের ঘুম হারাম করে নেয়, সেই বিচারটা কোন সরকার করবে? আমি মনে করি যে জনাব তারেক রহমানের সবচেয়ে নারী বান্ধব প্রধানমন্ত্রী হতে হবে। কারণ আমি এই কথাটি সব জায়গায় বলি যে বিএনপি একমাত্র রাজনৈতিক দল এই মুহূর্তে যেটি নারী নেতৃত্বের ভেতর দিয়ে গেছে। উনার
বন্যার সময় যদি এইসব সাইবার বুলিংয়ের কোনো ধরনের বিচার না হয়, আমি মনে করি যে এইটা আর থামবে না। সো আমাদের নারীদেরকে কথা বলার স্বাধীনতা, মানে আমি মনে করি আপনি উন্নয়নের যত গল্পই বলেন না কেন, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, প্রবৃদ্ধি, জিডিপি, যাই বলেন না কেন, একটা মেয়ে যদি নিরাপদ তাকে না মনে করে, একটা মেয়ে যদি রাতে একা শহরে হাঁটতে না পারে, সেই উন্নয়ন আমার কাছে আমি আসবো।